জটিল ব্যাপার, বুঝলেন তো? বেশ জটিল ব্যাপার। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৃণমূল নেতাদের এত বিরোধিতার কারণটা এবার স্পষ্ট হলো। আপনারাও জানুন, কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে বিস্ফোরক তথ্য। নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বাংলায় একটা কথা আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, অনেকটা ওই রকম। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৃণমূল নেতাদের বিরোধিতার একাধিক কারণ থাকতে পারে, কিন্তু ওয়াকফ প্রপার্টি জবরদখল সংক্রান্ত কেন্দ্রের রিপোর্টে তৃণমূল নেতাদের নাম কেন বলুন তো? তাও আবার স্বয়ং ফিরহাদ হাকিমের। দেখুন, কেন্দ্র রাজ্য সমান মতে এগিয়েছে, একই মত হয়েছে, এমন উদাহরণ নেই বললেই চলে। এই যেমন ধরুন না, ওয়াকফ সংশোধনী বিল কার্যকর করা নিয়ে হুলুস্থুলু কাণ্ড, বিরোধিতা, প্রতিবাদ ইত্যাদি ইত্যাদি কত কিছু। মনে আছে, মাধ্যম ইউটিউব পডকাস্টে তৃণমূল নেতাদের ওয়াকফ বিরোধিতার সামগ্রিক কারণ নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছিল। আপনারা অনেকেই দেখেছেন সেই প্রতিবেদন। যারা দেখেননি তাদের জন্য সেই পডকাস্টের লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে রাখলাম। এবার সেই আন্দাজ সত্যি হওয়ার পথে। রাজ্যে ওয়াকফ সম্পত্তির জবরদখল নিয়ে অমিত শাহের মন্ত্রকে বিশদ রিপোর্ট পাঠালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই রিপোর্টে অন্তত 4 জন তৃণমূল নেতা নেত্রীর নাম রয়েছে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ এক সাংসদ এবং কলকাতা পুরসভার এক কাউন্সিলরের নামও রিপোর্টে রয়েছে কিছুদিন আগে প্রয়াত নদিয়ার কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের নাম। কত সম্পত্তি কার কবজায়, কি বলছে কেন্দ্রীয় রিপোর্ট? নজর রাখবো সেই কেন্দ্রীয় রিপোর্টের দিকে। দেখুন, রিপোর্ট বলছে কৃষ্ণনগরে সাহিবুল্লাহ ওয়াকফ এস্টেটে 3000 বর্গফুটের ফ্ল্যাট জবরদখল করেছিলেন নদিয়ার প্রয়াত বিধায়ক। ওয়াকফ বোর্ডের আরেকজন যে সদস্যের নামে রিপোর্ট গিয়েছে তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। 10/8 তালবাগান রোডে ওয়াকফের 12 কাঠা জমি তিনি কবজা করে রেখেছেন বলে গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে। এসব তো দেখলেন। এবার চলে আসুন ফিরহাদ হাকিমের নামে থাকা ওয়াকফ সম্পত্তির লিস্টিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো রিপোর্ট জানাচ্ছে, মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জোহরা বিবি ওয়াকফ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিমের 5 বিঘার বেশি জমি জবরদখল করা রয়েছে। সেখানে তিনি একটি মার্বেল পাথরের শোরুমও চালাচ্ছেন, একা নন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। অথচ জনাব ফিরহাদ হাকিমই সংখ্যালঘুদের আশ্বস্ত করেছিলেন যে সংখ্যালঘুরা দুঃখ পাবে এমন কাজ সিএম করবেন না। আর তার নামে কিনা এখন জল করছে কেন্দ্রীয় রিপোর্টে। কি ভাবছেন এখানেই শেষ? না, রিপোর্টে আরও বলা হচ্ছে, 15 মে 2009 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব পর্যায়ের এক আধিকারিক নিউ আলিপুর থানাকে চিঠি লিখে জোহরা বেগম ওয়াকফ এস্টেটে অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন। যে প্রমোটার সেই অবৈধ নির্মাণ করছিলেন তিনি আবার ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, এতবার চিঠি লেখা সত্ত্বেও অজয় নারায়ণ ঘোষ বা ফিরহাদ হাকিম কারোর বিরুদ্ধেই কোনো রকম এফআইআর দায়ের করা হয়নি। 28 বিঘার বেশি এলাকা জুড়ে অবৈধ নির্মাণ চলছিল। হ্যাঁ, তা কিছুদিনের জন্য থেমেছিল বটে, কিন্তু 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসতেই আবারও কাজ শুরু হয়ে যায়। মেটিয়াবুরুজ থেকে টালিগঞ্জ সার্কুলার রোড, একাধিক জায়গায় ওয়াকফ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠে আসছে। আফাকুজ্জামান নামে ওয়াকফ বোর্ডের এক সদস্যের কথা বিশেষভাবে লেখা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে। তিনি ফিরহাদের ঘনিষ্ঠ এবং এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সবচেয়ে প্রভাবশালী সদস্য বলে দিল্লিকে জানিয়েছেন গোয়েন্দারা। এই মহারথী আবার অবৈধভাবে ওয়াকফ বোর্ডের সদস্য হয়েছিলেন বলেও উল্লেখ আছে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে।
মানে ভাবুন, এক তো অবৈধ জবরদখল, তার উপর আবার অবৈধ মেম্বারশিপ। তা মেয়র সাহেবের কি বক্তব্য? তিনি বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এগুলো নাকি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এসব অভিযোগের সমর্থনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো তথ্য প্রমাণ দেখাতে পারবে না। ওই রিপোর্ট তৈরি করানোর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি ফেরহাদ হাকিমের। মেয়রের কথায় এর আগে ইডি সিবিআইকে দিয়ে হেনস্থা করানোর চেষ্টা করা হয়েছে, তাতে লাভ হয়নি, তাই এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে এসব করানোর চেষ্টা হচ্ছে। এদের কাজই হচ্ছে হেনস্থা করা আর অমিত শাহকে সন্তুষ্ট করা। নাদিমুল বাবুর আবার আরেক সুর। তার দাবি তিনি জবরদখল ঠকল কিছু করেননি, তার বাবা নাকি ওই জমি ভাড়া নিয়েছিলেন, তাও 50 বছর আগে, তাই তিনি ভাড়াটে। প্রশ্ন করেছেন ভাড়াটে হিসেবে থাকা কি বেআইনি? যদি বেআইনি হয় তাহলে তো যে যেখানে যা কিছু ভাড়া নিয়ে রেখেছে সেই সব কিছুকেই বেআইনি বলতে হবে। আচ্ছা, আপনারাই বলুন তো, কি মনে হয়, ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরা ডাল হি কালা হ্যায়? সত্যি অভিযোগ উঠলে কিভাবে গা ঝাড়া দিয়ে ফেলতে হয় সেটা তৃণমূল নেতাদের থেকে শেখা প্রয়োজন। আমি কিছু করিনি বাপু, কোনো দোষ নেই, ইচ্ছে করে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আহা, ভুলে গেলে চলবে না তো, যা রটে তার কিছুটা তো বটে। লোকসভা রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন তৃণমূল নেতারা। প্রশ্ন উঠছিল কেন, কিসের জন্য এই বিরোধিতা? যদি সেখানে কোনো গলদ না থাকে তাহলে বিরোধিতা অপ্রাসঙ্গিক। কিন্তু কেন্দ্রের রিপোর্ট সেই জল্পনার মীমাংসা করে দিল। ওয়াকফ বিল নিয়ে প্রথম থেকেই তীব্র বিরোধিতার লাইন নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। পথে নামছে তারা। কেন? কারণ ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হলে আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। কি রকম? বাংলার 294টি বিধানসভার মধ্যে 74টি বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত। তার পাশাপাশি আরও 20 থেকে 25টা বিধানসভা রয়েছে যেখানে সংখ্যালঘুরাই ভোট নির্ণায়ক। সব মিলিয়ে অন্তত 100টা আসনে সংখ্যালঘু ভোট জয়ের চাবিকাঠি। খাতায় কলমে রাজ্য মুসলিম ভোট কম বেশি ওই 30% মতো, কিন্তু অনেকের মতে গত 1 দশকে সেই ভোট আরও কয়েক শতাংশ বেড়েছে। সঠিক পরিসংখ্যান নিয়ে সন্দিহান অনেকেই, কারণ গত 1.5 দশক জনশুমারি হয়নি। শাসক দলের নেতারা একান্ত আলোচনায় মানছেন আগামী বছর বিধানসভা ভোটে তাদের অন্যতম হাতিয়ার হতে চলেছে ওয়াকফ, যা মুসলিম ভোটকে একচেটিয়াভাবে একত্রিত করতে কাজ করবে। সহজ অঙ্ক আসলে, ভোট বড় দায়। তাই সংখ্যালঘুদের মধ্যে যে ভীতি জিইয়ে রাখা, যাতে রাজনৈতিকভাবে লাভবান হতে পারে শাসক দল। যুক্তি এবং পাল্টা যুক্তিতে স্পষ্ট মেরুকরণের চক্রবুহেই আপাতত আটক থাকবে বঙ্গ রাজনীতি। কিন্তু ওয়াকফ নিয়ে শাসক দলের নেতাদের বিরোধিতার একটা সামগ্রিক কারণ সামনে এলো। যদিও প্রতিবারের মতোই নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে ব্যস্ত তৃণমূল নেতারা, তাই এই যুক্তি নস্যাৎ করে দিয়েছেন তারা। যাকে তৃণমূল নেতাদের ওয়াকফ নিয়ে ধানাই পানাই কেন, তার একটা সামগ্রিক কারণ জানা গেল। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।